জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, বললেন প্রধান বিচারপতি। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও গণপরিষদের চিন্তা বাস্তবসম্মত নয়, বিএনপির স্থায়ী কমিটির অভিমত। জানাবো রুমিন ফারহানা ইস্যুতে এনসিপি সংবাদ সম্মেলন। এদিকে ডাকসুতে জমে উঠেছে প্রচারণা। জুলাই সম্মুখ যোদ্ধা ছাত্রদল বনাম গুপ্ত ছাত্রলীগ খ্যাত শিবির লড়াই, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ। জানাবো নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, বলেছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ থাকবে দলীয় পদ স্থগিতের প্রতিক্রিয়ায় যা বললেন ফজলুর রহমান। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, বললেন প্রধান বিচারপতি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পূর্ণ বিবেচনায় রিভিউর জন্য রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করার 4টি আবেদনের উপরে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যর আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানি শুরুতে প্রধান বিচারপতি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটা বারবার বিঘ্নিত না হয়। 2011 সালের 10 মে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13 সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেই এই রায় ঘোষণা করা হয়। পরে গত বছরের অক্টোবরের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন। এর আগে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রায় পুনর্বিবেচনার আবেদন করেন। অন্য 4 জন হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবায়ের হক ভুইয়া ও জাহরা রহমান। এছাড়া গত বছরের 23 অক্টোবর বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারও আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট গণপরিষদের চিন্তা বাস্তবসম্মত নয়, বলেছে বিএনপি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও গণপরিষদের চিন্তা বাস্তবসম্মত নয় বলে মনে করছে বিএনপি। দলটি মনে করে জুলাই সনদ হচ্ছে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার এবং সেই অঙ্গীকারই হচ্ছে আইনের চেয়েও বেশি শক্তিশালী। এক্ষেত্রে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয়। রাজনৈতিক ঐক্যমত্য হওয়া এমন সংস্কার প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে ও অর্ধাদেশের মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে পারে। আর যেসব সংস্কার প্রস্তাব সংবিধান সংশোধন সংশ্লিষ্ট, সেগুলো নির্বাচিত সংসদ করবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের আগামী বৈঠকে দলটি তাদের এই অবস্থান তুলে ধরবে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা নিয়ে এখন বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ, গণভোট, গণপরিষদ গঠনের মতো প্রস্তাব এসেছে। অন্যদিকে জুলাই জাতীয় সনদের সম্মিলিত পূর্ণাঙ্গ খসড়ার ওপরে দেওয়া হয়েছে মতামতের গণভোট অথবা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব করেছে জামায়াত ইসলামী। এছাড়া নির্বাচনের আগে গণপরিষদ গঠন করে জুলাই সনদের বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রুমিন ফারহানা ইস্যুতে এনসিপির সংবাদ সম্মেলন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার 26 আগস্ট সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌরতলা বাসস্ট্যান্ড এলাকার অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে রুমিন ফারহানা মিথ্যাচার করছে বলে উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল জিহান মাহমুদ, আশুগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী জয়ন্তী বিশ্বাস, জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয়কারী মোহাইমিনুল আজবিন সহ অন্যান্য নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে আতাউল্লাহ অভিযোগ করেন নির্বাচন কমিশন একটি দলের প্রতি স্পষ্ট পক্ষপাতমূলক আচরণ করছে। কমিশনের শুনানির ভিডিও খণ্ডিত আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন পুরো ভিডিও প্রকাশ করা হলে প্রকৃত সত্য সামনে আসবে এবং রুমিন ফারহানার আচরণের যথাযথ বিচার সম্ভব হবে। তিনি আরো বলেন, রুমিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশনের টক শোতে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিএনপি প্রার্থী এনসিপি নেতাদের টাকা দিয়ে নিয়োগ করেছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এই অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল হিসেবে তিনি এই বক্তব্য দিয়েছেন। ডাকসুতে জমে উঠেছে প্রচারণা। জুলাই সম্মুখ যোদ্ধা ছাত্রদল বনাম গুপ্ত ছাত্রলীগ খ্যাত শিবির লড়াই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। নির্বাচনে ৯ প্যানেলভুক্ত এবং স্বতন্ত্র ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনের দিন ক্যাম্পাসে ৭ প্রবেশ পথে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা। গতকাল ৪৭১ জন চূড়ান্তভাবে প্রার্থী তালিকা প্রকাশ করার পর এই প্রচারণা শুরু হয়। চূড়ান্ত তালিকা ৯টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্রার্থীদের মধ্যে। শিক্ষার্থীদের ভাষায় জুলাই সম্মুখ যোদ্ধা ছাত্রদল ও গুপ্ত ছাত্রলীগ হিসেবে পরিচিত শিবির ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্রার্থীর মূল লড়াই হবে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস শেখ তানভীর বারী হামিম জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। মুজিববাদী ছাত্রলীগ ঢাবি ক্যাম্পাসে যখন আন্দোলনকারীদের উপর আক্রমণ করে, তখন আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবিদুল ইসলাম খানের প্লিজ কাউকে ছেড়ে যাবেন না বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। আর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে নির্বাচনের মাঠে নামা ছাত্র শিবির ভিপি প্রার্থী সাদিক কায়ুমের ২০১৮ সালের ছাত্রলীগের ব্যানারে মিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, টিভি টক শোতে সাদেক কায়ুমের বক্তব্য ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্যাম্পাসে সবাই জানত আমি শিবিরের সভাপতি, কখনো নিজের পরিচয় গোপন করিনি। সোশ্যাল মিডিয়ায় ভাসছে আবার বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেল ভিপি প্রার্থী আব্দুল কাদেরের লেখা চাঁদাবাজি নয়, অভ্যুত্থানের পর সাদিক কায়েম শুধু প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানায়। এ নিয়ে তোলপাড় হয়। আবার সাদিক কায়ুমের রানিংমেন্ট জিএস প্রার্থী এস এম ফরহাদ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে গুপ্ত শিবিরই ছিল ভয়ঙ্কর ছাত্রলীগ এবং বিগত বছরগুলোতে শিবির নিষিদ্ধ ছাত্রলীগ লুঙ্গির তলে রাজনীতি করেছে। এই দুই প্যানেল ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ব্যানারে ভিপি আব্দুল কাদের, জিএস আবু বাকের মজুমদার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ব্যানারে ভিপি ওমামা ফাতেমা, জিএস আল সাদি ভুইয়া প্রতিরোধ পর্ষদ ব্যানারে ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস মেঘমোল্লার বসু ডাকসু ফর চেঞ্জ ব্যানারে ভিপি বিনিয়ামিন মোল্লা, জিএস সাবিনা ইয়াসমিন সচেতন শিক্ষার্থী সংসদ ব্যানারে ভিপি ইয়াসিন আরাফাত, জিএস খায়রুল আহসান মারজান সমন্বিত শিক্ষার্থী সংসদ ব্যানারে ভিপি জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, জিএস মোহাম্মদ মাহিন সরকার অপরাজয় ৭১ অদম্য ২৪ ব্যানারে ভিপি নাইম হাসান, জিএস এনামুল হাসান অয়ন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, আবারও বলেছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা আগের নিয়মে নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চাই না, তাই আগের পদ্ধতিতে নির্বাচন হবে না, নির্বাচন হবে পিআর পদ্ধতিতেই। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, অনেক ছেলে মেয়ে পঙ্গুত্ব বরণ করেছে। এর নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল, আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে সাজাবো। কিন্তু এখন আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো দেশের ভেতরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে। দেশে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা আছে তাতে ফ্যাসিবাদের জন্ম হয়, দেশের টাকা বিদেশে পাচার হয়। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের এক মন্ত্রীর ৩টি দেশে ২২০টি বাড়ি রয়েছে যার মূল্য ৫,০০০ কোটি টাকার উপরে। এই টাকা কি তার বাপদাদারা রেখে গিয়েছিলেন? না, এ টাকা আমার, আপনার, সব জনগণের। এর পরিবর্তন আমাদেরই আনতে হবে।
দলীয় পদ স্থগিতের প্রতিক্রিয়ায় যা বললেন ফজলুর রহমান। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ২৬ আগস্ট দলের এই সিদ্ধান্ত চিঠির মাধ্যমে ফজলুর রহমানকে জানানো হয়। দলীয় এই স্থগিত আদেশের প্রতিক্রিয়ায় ফজলুর রহমান যুগান্তরকে বলেন, আমি এখনো দলীয় চিঠি পাইনি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেব। এর আগে দলীয় চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট ২০২৫ সূত্র নং বিএনপি সাধারণ ৭৭-১৪৭ ও ২০২৫ স্মারকে আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ২৫ আগস্ট সূত্র নং বিএনপি সাধারণ ১৭-১৪৮ ও ২০২৫ স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘন্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ ২৬শে আগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এতে বলা হয়, তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ ৩ মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। চিঠিতে আরো বলা হয়, এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।